একজন আর্মি কমান্ডার চোখের সামনে তার প্রেমিকাকে হত্যা করে ট্রেন থেকে ফেলে দেয়। সে সবকিছু দেখছে কিন্তু কিছুই করতে পারছে না। ভালোবাসার মানুষের জন্য একজন কমান্ডো কতটা হিংস্র এবং দানবীয় হয়ে ওঠে তা না দেখলে বুঝতেই পারবেন না। 4 জনের মৃত্যুর জন্য ডাকাত দলের 40 জনকে হত্যা করে ফেলে। মুভিটার অ্যাকশন লেভেল শরীরে গুজবাম ওঠার মতো। বলছিলাম 2024 সালের বলিউডের সারা জাগানো কি দুর্ধর্ষ অ্যাকশন থ্রিলার মুভি কিল। গত 20 বছরের বলিউডে এমন মুভি দেখানো হয়নি। তার মতো অন্যতম চরিত্র রাঘব জুয়াল, যিনি একাধারে ডান্সার, হোস্ট, কমেডিয়ান। তার অসাধারণ অ্যাক্টিং স্কিল দেখে আমি পুরাই মুগ্ধ। ভাবলাম যে এক্সপ্লেন করেই ফেলি। বাই দ্য ওয়ে, কিল মুভির বাজেট ছিল 20 কোটি রুপি, যা বক্স অফিস কালেকশন 42 কোটি রুপি বেশি কামিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাফি ম্যান। এটা আমার চ্যানেলের প্রথম মুভি এক্সপ্লেনেশন। তো এই মুভি রাঘব জুয়ালের এত কমেডি, এত কিছু দেখেছি, ভাবলাম যে একটা এক্সপ্লেন করেই ফেলি। তো এই চ্যানেলের প্রথম 1000 জন সাবস্ক্রাইবারের জন্য রয়েছে 1000 টাকা। তাই প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মুভির গল্পে যাওয়া যাক। তো গল্পের প্রথমেই দেখানো হয় একটা পাহাড় থেকে আর্মি কমান্ডো 10 দিনের ট্রেনিং শেষ করে ক্যাম্পে এসে গাড়ি থেকে নামছিল। মুভির অন্যতম প্রধান চরিত্র ক্যাপ্টেন আমৃত ও ক্যাপ্টেন বীরেশ। তারা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড। তারা হেঁটে হেঁটে ক্যাম্পের দিকে যাচ্ছে আর ঠাট্টা মশকরা করে বলছে, আরে ভাই জলদি তাড়াতাড়ি চল, আমার শরীর থেকে দুর্গন্ধ আসছে, ওয়াশরুমে যেতে হবে। বন্ধু আমৃত হেসে বলে, হ্যাঁ ঠিকই তো, তোর গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বীরেশ একটু গম্ভীর মুখে বলছে, হ্যাঁ তোর গা থেকে বুঝি গোলাপের স্মেল আসছে। তারপর ক্যাম্পের ফর্মালিটি শেষ করে রুমে চলে যায়। বীরেশ বিছানায় শুয়ে পড়েই মোবাইল চেক করে। সাথে সাথে অমৃত আসে, এসে মোবাইল চেক করে দেখে ফোন কলস আর মেসেজ অনেকগুলো, সাথে একটা ভয়েসও দেয়া। আর এগুলো ছিল আমৃতের সুন্দরী গার্লফ্রেন্ড তুলিকার। ট্রেনিং চলাকালীন অবস্থায় ফোন অ্যালাউড ছিল না, তাই তারা দেখতে পায়নি। তারপর আমৃত খুব আগ্রহ নিয়ে ভয়েস ওপেন করে। তুলিকা সেখানে বলে আমৃতকে, বাবা আমার এঙ্গেজমেন্ট ঠিক করে রেখেছে, তোমার কোনো খোঁজ নেই, তুমি কোথায়, কি করছো, কিছুই জানি না। বীরেশ বলল, তাড়াতাড়ি ফোন কর। তৎক্ষণাৎ তুলিকাকে ফোন দিয়ে বলল, আমি আসতেছি রাঞ্চি, যেখানে তুলিকার বাড়ি। পরের সিনে দেখানো হয় তুলিকা গাড়ির মধ্যে বসা এবং তার ছোট্ট বোন অহনাকে বলছে, আমি বিয়ে করলে অমৃতকেই করব, আজ তুলিকার এঙ্গেজমেন্ট। বাড়িতে অনেক আয়োজন, অনেক মানুষজন, যে যার মতো আনন্দ করছে, কিন্তু তুলিকার মন ভালো নেই। তুলিকার এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, তুলিকা মোটেও খুশি নয়, তার মুখের দিকে তাকানোই যায় না। কিছুক্ষণ পর হঠাৎ ফিরে তাকাতেই দেখে আমৃত তার চোখের সামনে হাজির। অনেকদিন পর আমৃতকে চোখের সামনে দেখতে পেয়ে চোখের পানি আর ধরে রাখতে পারলো না। কিয়া সিন হে, বহুদিন পর প্রিয় মানুষকে দেখতে পেলে যা হয় আর কি। তৎক্ষণাৎ আমৃত বলে, চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। তুলিকা বলে, এত সহজ না, এই যে দেখছো লোকজন, আমার বাবা অনেক পাওয়ারফুল, তুমি চলে যাও ভাই। ভাই? অমৃতের চোখ মুখ দেখার মতো ছিল। অমৃত বলে, তুমি কি আমার সাথে মরতে চাও না? তুলিকা প্রতি উত্তরে বলে, তোমার সাথে থাকতে হলে কি মরাটা জরুরি? আরে বাবা, কি ডায়লগ! তখন বেচারা অমৃতের চেহারাটা দেখার মতো ছিল, কি অসহায়ের মতো লাগছিল। তখনই তুলিকা ভরসার যোগান দেয়, বলে, ক্যাপ্টেন অমৃত, আমি আমার জীবন তোমার সাথে কাটাতে চাই। বেচারা অমৃত একটু স্বস্তি পেল। তাদের পালানোর মিশন ক্যান্সেল। তুলিকার এঙ্গেজমেন্ট কমপ্লিট। বন্ধু বীরেশ আর অমৃত দুজনেই গল্প করছিল। হঠাৎ সুন্দরী তুলিকার মেসেজ, সেখানে লেখা ছিল, আগামীকালকে ট্রেনে দিল্লি যাব, আমরা সেখান থেকে পালাবো। পরবর্তী সিনে দেখানো হয় একটা তেলের পাম্পে সাদাসিধে একটা ছেলে রাতের বেলা কাজ করছে। চিকনা চাকনা ছেলে, যার নাম ফানি। তাকে কে যেন ফোন করলো। সে তাড়াতাড়ি গুজগাছ করে বুঝিয়ে দিয়ে ছুটে চলে যায় ট্রেন স্টেশনের দিকে। লাফ দিয়ে ট্রেনে উঠে পড়ে। পরের দৃশ্যে দেখতে পাই যে ফোন করেছে সে ডাকাত দলের সর্দার বেনি, যেটা ছিল ফেনির বাবা। ডাকাত সর্দার ফানিকে বলতেছে, এত ফোন করি ধরিস না কেন, ফোন চালানোর কি দরকার? সে বলে, ইউটিউব দেখার জন্য। বেনির মাথায় রাগ উঠে যায়। ফানিয়েস্ট ম্যান রাঘব। এদিকে তুলিকা ও তার পরিবার এবং তার ভালোবাসার মানুষ অমৃত, তার বন্ধু বীরেশ, সবাই ট্রেনের মধ্যে। কিন্তু বীরেশ আর অমৃত যে ট্রেনের ভেতরে, সেটা তুলিকা জানে না। এদিকে ডাকাত সর্দার ফানিকে বলতেছে, আমরা সবাই ট্রেন ক্রসিং এর সময় উঠে পড়বো এবং 30 মিনিটের ভিতরে আমাদের এই কাজ করতে হবে, মানে ডাকাতি করতে হবে। বাহ, কি কনফিডেন্ট, স্বল্প সময়ের ভিতরে সব ডাকাতি করবে। যাই হোক, ডাকাত সর্দার ফানিকে বলে, এবার বল কোন বগিতে আসো, নাম্বার কত? ফানি চোখের সামনে সুন্দরী তুলিকাকে দেখে পুরো অবাক হয়ে থমকে গেছে, কারণ সেখানে তুলিকা হাত মুখ ধোয়ার জন্য এসেছে। এই দিক থেকে বেনি তার ছেলেকে ফানি ফানি বলে ডাকছে। সুন্দরী তুলিকার দিকে তাকিয়ে চোখ সরাতেই পারছে না ফানি। তারপর কাছে এসে জিজ্ঞেস করলো, বগি নাম্বার কত? সে বলল A1। তখনই তার বাবাকে বলে দেয় A1। কি ইমোশনাল ভাবে তাকিয়েছিল, যেমনটা আর কি রাঘব জওয়ালের কমেডিতে দেখি, সেই লুকটা দিয়েছিল। বাই দ্য ওয়ে, তুলিকা ফ্রেশ হয়ে যাচ্ছিল, হঠাৎ করে অমৃত ওয়াশরুমের ভিতরে টান দিয়ে ভিতরে নিয়ে নেয় এবং খুব রোমান্টিক ভাবে তাকিয়ে টুক করে ওয়াশরুমের লাইট অফ করে দেয়। তুলিকা তার দিকে তাকিয়ে বলছিল, অমৃত তুমি কি করতে চাচ্ছ? তোমায় না বললাম আমরা দিল্লিতে দেখা করব, ভেতরে বাবা আছে, দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, সরো, আমাকে যেতে দাও। অমৃত সাথে সাথে হাঁটু গেড়ে রিং দিয়ে প্রপোজ করলো তুলিকাকে। বলল, প্লিজ তুমি কি আমাকে বিয়ে করবে? তুলিকা খুবই এক্সাইটেড, কি রোমান্টিক চাহনি। সে বলল, ইয়েস আই উইল। তারপর সুন্দর একটা কিউট হাগ দিয়ে তারপর যে যার জায়গায় চলে গেল পরিবার
পরিবারের সবাই গল্প সল্প করছিল। তারপরই হুড় করে ডাকাতরা গ্যাং নিয়ে চলে আসে। আর এরা 36 জনের মতো একে অন্যের আত্মীয় স্বজন, মানে মামা, চাচা, ফুপু, ফুফাতো ভাই, এরকম আর কি, মানে পুরো পরিবার নিয়ে ডাকাতি করে। তো যাই হোক, ফানি একজন সাদাসিধে ছেলে যার ভিতরে লুকিয়ে আছে হিংস্রতা, তা একটু পরেই আমরা দেখতে পারবো। পুরো সাইকোপ্যাথ। এর মধ্যে ডাকাতের গ্যাংয়ের একজন লোক রাউটারের মাধ্যমে বগির মধ্যে থাকা সবার নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে দেয়, যাতে কেউ বাইরে পুলিশের সাথে অথবা অন্য কোথাও যোগাযোগ করতে না পারে। এদিকে বগি মাস্টার ফানিকে দাঁড়িয়ে থাকতে দেখে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। ফানি খুব হাসি মুখে তা উত্তর দিয়ে দিচ্ছে। যেই বগি মাস্টার অন্যদিকে তাকায়, শান্ত ছেলেটা তাকে অশান্ত করে হত্যা করে ফেলে। মাথার ভিতরে কি এক মাইর, তা দেখার মতো। এর মধ্যেই শাসা করে বেনির গ্যাং, মানে ডাকাত সর্দার, তাদের বাহিনী নিয়ে লুটপাট করতে শুরু করে এবং মারতে থাকে। লুটপাট আর ডাকাতি করতে করতেই তুলিকার সাথে ফানির আবার দেখা হয়ে যায়। হুট করে তাকে, আরে ম্যাডাম, আপনার সাথে না একটু আগে দেখা হলো, তাই না? তুলিকা বাবার পেছনে লুকিয়ে পড়ে। তার চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ। তুলিকার বাবা ফানিকে ধমক দিয়ে বলে, তুই জানিস না আমি কে? এই পুরো স্টেটের পুলিশ তোকে ছাড়বে না। যখনই মারতে যাবে, ফানির চাচা তার হাত ধরে বলে, ইনি হচ্ছে বালদীপ সিং ঠাকুর, শান্তি ট্রান্সপোর্টের মালিক। ফানি বলে, আরে বাবা, পুরো জ্যাকপট, এটাই তো চেয়েছিলাম, ভালো পার্টি। এর মধ্যেই তুলিকাদের বডিগার্ড বাধা দিতে আসলে গলা কেটে শুইয়ে দেয়, হত্যা করে ফেলে সাথে সাথে। তুলিকার বাবার মাথায় আঘাত করে বেহুশ করে ফেলে। সবার মোবাইল, ব্যাগ, ঘড়ি যা কিছু ছিল সবকিছু নিয়ে নেয়। অন্যদিকে অমৃত বীরেশের মোবাইল, টাকা সবকিছু নিয়ে নেয়। তখনই তারা বুঝে যায় ট্রেনে ডাকাত পড়েছে। তারা দৌড়ে চলে যায়। ফানি তুলিকার গলায় ছুরি ঠেকিয়ে বলে, আরে ম্যাডাম, আপনি তো সুন্দর, কি ফেস ওয়াশ ব্যবহার করেন? কি একটা অবস্থা, মারার সময় মজা, সাইকো। ইতিমধ্যে অমৃত এসে দেখে তুলিকার সাথে বাজে ব্যবহার করছে। এর ভেতরে তুমুল মারামারি দুই দলের মধ্যে। বীরেশ, অমৃত, ওদিকে ফানি, তার দল কঠিন লেভেলের। ফানির চাচা বয়স্ক মানুষ, তার কি দরকার এই ডাকাতি করার? যখনই মারতে যায়, বীরেশ চাকু ঢুকিয়ে দেয় ওর চাচার পেটের ভিতরে। ফানি ও তার ভাই এই অবস্থা দেখে চেষ্টা করছিল মারার জন্য, কিন্তু কি আর করার, শেষমেশ মার খেয়ে ওখান থেকে চলে যায় কিছু সময়ের জন্য। তুলিকার বাবার ও জ্ঞান ফেরে সেই মুহূর্তে। বীরেশ ট্রেনের চেইন টেনে দিতে গেলে সেখানে দেখে চেইন আগে থেকেই কাটা। তুলিকা অমৃতকে বলে, তুমি ঠিক আছো? সে বলে, আমি ঠিক আছি, এদিক খেয়াল রাখো, আমি অন্যদিকে যাই। অন্যদিকে সব ডাকাতরা এক হয়, কারণ ওই যে বয়স্ক ফানির চাচা, মানে রবির বাবাকে মেরে ফেলেছে। বেনি হচ্ছে ডাকাত সর্দার, সে এখন পর্যন্ত ট্রেনে উঠতে পারেনি। কিছুক্ষণ পরেই, 10 মিনিট পরেই ট্রেনে উঠবে। ফানি বলতেছে, এ কথা বাবাকে এখনই জানানো যাবে না, আর ওকে মারবে রবি, আর তার প্রতিদান বালদীপ সিং ঠাকুরকে দিতে হবে। ওরা দৌড়ে যায়, আবার তুমুল মারামারি। এক পর্যায়ে একটা বাচ্চার গলায় ছুরি ঠেকিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। বীরেশকে হুট করে একটা গুলি মেরে দেয়। আবার মারামারি হাতাহাতি হয় প্রচুর পরিমাণে, যা দেখার মতো অ্যাকশন, শরীর লোম খাড়া হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এদিকে মারামারির পর্যায়ে অমৃত রবিকে নিয়ে চলে আসে, আর ওইদিকে বীরেশকে ফানি নিয়ে যায় অন্য বগিতে। কিছুক্ষণ পরে ডাকাত সর্দার ট্রেনে এসে দেখে রবির বাবা মরে পড়ে আছে, রবিও নাই। সেই রাগে বীরেশের উপর চড়া হয়, প্রচুর পরিমাণ মারে, এক পর্যায়ে মেরে ফেলবে। তখনই ফানি বলে, না, ওকে মারা যাবে না, কারণ রবি ওই পাশে আটকানো, ওর পার্টনার রবিকে আটকে রেখেছে। অন্যদিকে হঠাৎ করে অহনার কথা মনে পড়ে তুলিকার। অহনা যে ডাকাতদের বগিতে আটকা পড়েছে, ডাকাতরা তা জানে না। অমৃতকে তুলিকা বলে, অহনা আমার জান, ওকে আমার লাগবে। তারপর অমৃত তুলিকাকে প্রতিশ্রুতি দিয়ে বলে, আমি ওকে নিয়ে আসবো। তুলিকা, বালদীপ আর অমৃত মিলে রবিকে ট্রেনের বাইরে মুখ ঝুলিয়ে রাখে আর চেপে ধরে বলে, তোরা কয়জন আসিস, কোথায় আছিস বল। অন্যদিকে সাইকো ফানি বলে, আমি যেভাবেই হোক রবিকে নিয়ে আসবো। সে রশি বেয়ে ট্রেনের উপর দিয়ে তাকে উদ্ধার করার জন্য ছুটে যায়। এদিকে অমৃত সবাইকে সেফ জায়গায় রেখে অহনা ও বন্ধু বীরেশকে তার খোঁজের জন্য অন্য বগিতে যাওয়ার পর আবার অ্যাটাক হয়, প্রচন্ড রকমের মারামারি হয়। ভাই রে ভাই, কিছুক্ষণ পরপরই মারামারি। কতক্ষণ ডাকাত দলের সাথে আর মারামারি করবে একা? ডাকাতদের মধ্যে একজন আছে সিদ্ধু, পুরোই বডি বিল্ডার, তার সাথে পেরেই ওঠে না। সিদ্ধু অমৃতকে মারতে মারতে তারপর নিয়ে যায় ওদের বগির ওইখানে, যে দেখে বীরেশকে পা বেঁধে রেখেছে। এক পর্যায়ে বীরেশের পেটের ভিতরে চাকু ঢুকিয়ে যাচ্ছিল, হুট করে পাশে থাকে দুইটা ইয়ং ছেলে, তাকে বাঁচাতে গেলে একটা ছেলের বুকের ভিতরে ছুরি ঢুকে যায়, তারা মেরে ফেলে ডাকাতরা ওকে। সাইকো ফানি ট্রেনের উপর দিয়ে রশি বেয়ে বেয়ে তারপর রবির কাছে চলে আসে, টুক করে ট্রেনের ভিতরে ঢুকে যায়। এদিকে তুলিকা, ওই সময় অমৃত তুলিকার হাতে একটা চাকু ধরিয়ে দিয়েছিল সেফটির জন্য, সে তো আর ডাকাত দলের মতো অত চৌখস না, সে ধরে রাখে, আর সে অভিজ্ঞ না ডাকাতদের মতো। তুলিকার বাবা, ডাকাত, ফানি, রবি প্রচন্ড ধাক্কাধাক্কি চলে। এক পর্যায়ে ফানিকে আঘাত করে তুলিকা, তারপর দৌড়ে অন্য বগিতে চলে যায়। লোহার সাথে ধাক্কা খেয়ে তুলিকা পড়ে যায়। পাশের বগিতে অমৃতকে গলা চেপে রাখে, কাছাকাছি বগিতে দরজা লক করা। কি নির্মম একটা দৃশ্য। একে অপরকে দেখছে কিন্তু কিছুই করতে পারছে না। এদিকে সিদ্ধু অমৃতকে গলা চেপে ধরেছে, ফানি তুলিকার পেটের ভিতরে চাকু মারলো, তারপরে ঘাড়ে চাকু মেরে এক পর্যায়ে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। কি নির্মম দৃশ্য। একটা কমান্ডো কতটা অসহায় ফিল করে তখন, তার প্রিয় মানুষকে এভাবে মারছে চোখের সামনে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এমনটা যদি আপনার হতো তাহলে কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, চোখের সামনে এই হিংস্রতা ও কষ্টের দৃশ্য আর নিজেকে সামলাতে পারছে না কোনোভাবেই। তারপর ট্রেন থেকে ফেলে দেয়। ফেলে দেওয়ার সাথে সাথে পাশের অন্য একটা ট্রেন
এসে তাকে এমন ভাবে মেরে দেয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার বডিটাও সে দেখতে পেল না। অমৃতকেও মেরে অজ্ঞান করে ফেলে রেখে দেয়। পরের সিনে দেখানো হয় অমৃতকে বেহুশ অবস্থায় টেনে টেনে দরজার সামনে নিয়ে আসে। সেই মুহূর্তে অমৃত তুলিকার হাত মাখানো রক্ত দেখে পূর্বের কাটানো স্মৃতিতে চলে যায়, যেখানে তাদের ভালোবাসার 4 বছর হয়ে গেছে। তুলিকাকে 4 টুকরো কেক এবং সুন্দর মোমেন্টস কাটায়, সেগুলো ভাবতে থাকে। আর তার ভেতরের দানব জাগ্রত হয়। সেই সব সুন্দর সুন্দর কাটানো ইমোশনাল স্মৃতিগুলো সে মনে করে। তার ভালোবাসার মানুষকে কিভাবে সে ফেলে একা থাকবে সেগুলো ভাবতে থাকে। যখনই ওরা ট্রেন থেকে ফেলে দিতে আসে অমৃতকে, সাথে সাথেই গলা ভেঙে দেয়। কি নির্মম হত্যা, শিউরে ওঠার মতো একটা অবস্থা। কাউকে বাদ দিচ্ছে না, ডিরেক্ট হত্যা নৃশংসভাবে। ফানি রবিকে নিয়ে দৌড়ে বেনির কাছে চলে যায় এবং যে বলে পাগলা কমান্ডো সবাইকে মেরে দিয়েছে, আমাদের ওদিকে কেউ বেঁচে নেই। বেনির মাথায় রাগ চড়া হয়ে যায়। ফানিকে বলে তুই কেন ওর প্রেমিকাকে মারতে গেলি, কি দরকার ছিল, আমরা ভালোভাবে ডাকাতি করে চলে যেতাম। এখন বেনিও ভয় পাইয়ে যায়, আমরা কেউই সেভ না, সবাই আতঙ্কে থাকে, আমাদের বাঁচতে হলে সবাইকে মেরে ফেলতে হবে। ফানি বলে না, বালদীপ সিং এর গায়ে কেউ হাত দিবে না, ওকে আটকে রেখে টাকা আদায় করতে হবে, কারণ যে পরিবারগুলো মারা গেছে তাদেরকে তো টাকা দিয়ে বুঝ দিতে হবে। এদিকে তুলিকার মা সবাইকে দেখে কিন্তু তুলিকাকে দেখে না। তুলিকার বাবা বলে ওরা মেরে ফেলেছে। এই কথা শুনে ওর মা, বাবা, ওখানে থাকা সবাই প্রচন্ড কান্না করে, বিশেষ করে অমৃত। হঠাৎ অমৃত ট্রেনের বাইরে তাকাতেই দেখে একটা রশি ঝুলছে, ওই যে যেটা বেয়ে ফানি আসছিল রবিকে উদ্ধার করতে, সেই রশিটা। এদিকে ডাকাত দল তো ফুল আতঙ্কে, তারা পাশের বগিতে এসেই দেখে তাদের সবাইকে মেরে ঝুলিয়ে রেখেছে। কি দৃশ্য, পুরা করুণ একটা অবস্থা, মর্মান্তিক অবস্থা, যা কমান্ডো করে দেখিয়েছে। হায়রে ডাকাত, তোরা জানলি না কারে খেপাইছো, ওয়েল ট্রেন কমান্ডো, যার ভালোবাসারে মাইরে ফেলাইছো। এনিওয়ে, কি নৃশংস হত্যা, খুব বাজেভাবে। বলিউডে এমন সিন খুবই কম দেখা যায়। অমৃত ফানির সেই প্রসেস, মানে ট্রেনের উপর দিয়ে আস্তে আস্তে করে রশি বেয়ে বেয়ে তারপরে এসেই অন্য বগিতে থাকা সবাইকে হত্যা করে ফেলে। সেখানে থাকে আরিফের মা, ওই যে ইয়ং দুইটা ছেলে, একটা ছেলে মারা গেছে, তখন তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে যেতে বলে। আরিফের মা বলে না, আমরা সবাই তোমার সাথে যাবো। অমৃত বলে না, এখানে রিস্ক আছে। এর মধ্যেই ডাকাতদের একজন ছদ্মবেশে সে বলে আমিও আপনাকে হেল্প করতে চাই। কি একটা করুণ সিন। সেই মুহূর্তে বালদীপ সিং কাপড়ে বুদ্ধি করে আগুন ধরিয়ে দেয়, যাতে পুলিশ টের পায় এবং সতর্ক হয়। এইদিকে ফানিকে বেনি নেমে যেতে বলে। এর মধ্যেই পুলিশ টের পেয়ে গুলি করে তাদের উপরে। স্টেশন মাস্টার তাদেরকে বলে দিয়েছিল বেনি পাশের বগিতে প্রতিশোধের জন্য যাত্রীদের নিয়ে যায়। সব দেখে অন্ধকার। অমৃত সবকিছু অন্ধকার করে রেখেছে, যাতে আসলেই তাদেরকে মারতে পারে। সেই অন্ধকার ভিতরে তুমুল মারামারি হয় ডাকাতদের সাথে। পুলিশও ডাকাতদের উপরে গুলি তাক করে রাখে। এর মধ্যেই জমে আসল খেলা। তখন সবাই বুঝতে পারে যে ফানি চলে গিয়েছে, কিন্তু ফানি চলে যায়নি। সে দৌড়ে আবার ট্রেনে ওঠে প্রতিশোধের জন্য। এসেই পুলিশকে মেরে দেয়। কি নির্মম ভাবে হত্যা। অমৃতকে আটক করে ফেলে, তার বন্ধু বীরেশকে সাথে সাথে মেরে দেয়। তার মধ্যেই অহনাকে বালদীপের কাছে দেখে বলে আরে একজন বড় সুন্দরীকে মেরেছে, এ দেখে ছোট জন, বেশ ভালোই হলো। অহনা ওর বাবার দিকে তাকিয়ে বলে বাবা, তুলিকা দিদি আর নেই। তার বাবা কিছুই বলে না। অহনারা বুঝতে দেরি নেই, অমৃত তুলিকার সেই ভালোবাসার স্মৃতির কথা মনে করে এবং প্রতিজ্ঞার কথাও মনে করে। আরে বাবা, কি একটা অবস্থা। এ তো দেখছি পাওয়ার অফ লাভ। দৌড়ে গিয়ে ডাকাতদের সর্দার বেনির মুখে গ্যাস দিয়ে আগুন ধরিয়ে দেয়। ফানি নিবাতে গেলে সেখানে ফানিও অমৃতের মধ্যে তুমুল মারামারি হয়। তখন ফানি বলে এভাবে কেউ কাউকে মারে, কি কঠিন মুহূর্তে হাস্যকর, তাই না? ফানি যে এতগুলা মানুষ মারলো তার কোনো চিন্তা নাই। ফানি বলে আমি মারছি তোদের 4 জন, আর তুই আমাদের পরিবারের 40 জন কি মেরে দিলি। নায়ক আর ভিলেনের কি চাউনি, কি অ্যাকশন, আরে বাহ, দুর্দান্ত। কি হাতুড়ির বাড়ি, পুরোই দেখার মতো। তুলিকার কথা মনে করে আর এক একটা বিশাল ওজনের ঘুষি মারে, এক একটা 500 কেজির ঘুষি। পরিশেষে ট্রেন স্টেশনে আসলে আর্মি উদ্ধার করতে চলে আসে। অহনা অমৃতকে দেখে অনেক কান্না করে এবং বুকে জড়িয়ে নেয় নিজের বোনের মতো করে। তুলিকার খুনিকে শাস্তি দিতে পেরেছে। অমৃত জিতে গিয়েও হেরে গেল, কারণ তার 2 জন প্রিয় মানুষকে হারাতে হয়েছে। স্টেশনের বেঞ্চে বসে পড়ে খুব মারাত্মক আহত অবস্থায়। তখনই দেখে তুলিকা তার কাছে ছায়ার মতো এসেছে। অমৃতের মন হয়তো দেখতে চেয়েছে। তুলিকা অমৃতকে ছায়ার মতো পাশে দেখেই বলে, যেটা বিয়ের বাড়িতেও বলছিল, তোমার সাথে থাকার জন্য কি আমার মৃত্যুটা জরুরি? আমি তোমার সাথে থেকেই বাঁচতে চাই ক্যাপ্টেন অমৃত। তার মানে হচ্ছে তুলিকা না থাকলেও যেন অমৃত কোনোভাবেই হার না মানে। আর এর মধ্যেই মুভির সিন শেষ হয়ে যায়। এটা হয়তো মুভি, তবে এমন মর্মান্তিক ঘটনা বাস্তবেও তো ঘটে, তাই না? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, ভয়েস কেমন হয়েছে, ভুল ত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন। নেক্সট মুভি কি দেখতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ লাভলি অডিয়েন্স। আর হ্যাঁ, কে হবেন সেই 1000 টাকার ভাগ্যবান ব্যক্তি, তাই প্লিজ সাপোর্ট করুন।